এটা থেকে শুরু করব। এখন প্রথম কথা হচ্ছে আমরা গত লেকচারটাতে বহুপদী কোন ধরনের রাশিগুলো বহুপদী হবে সেটা দেখছিলাম, এবং আমরা কিভাবে একটা বহুপদী ফাংশনকে গ্রাফে নিয়ে যাব এবং গ্রাফ থেকে কিভাবে একটা বহুপদী ফাংশন আমরা লিখব সেটা কিন্তু আমরা বলছিলাম। তো এই আজকের এই ক্লাসে আমরা একদম বেসিক জিনিসপত্র দেখব যেগুলো আমরা 9 এ শিখে আসছিলাম। যেমন ধরো 6x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব প্লাস 2x প্লাস 8, এটা হচ্ছে একটা বহুপদী ফাংশন। এটাকে আমরা চাইলে p অফ x লিখতে পারি। p মানে হচ্ছে পলিনোমিয়াল অফ x ভেরিয়েবল, x চলকের বহুপদী, পলিনোমিয়াল অফ x ভেরিয়েবল। ঠিক আছে? এখন এখানে তুমি যদি বলো ওই যে এই বহুপদীটা কত মাত্রার বহুপদী? 5, এটার ঘাত হবে 5। বহুপদীর ঘাত মানে আমরা কি বুঝি? সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ারকে আলটিমেটলি তত ঘাতের বহুপদী বলা হয়। তো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে? x টু দি পাওয়ার 5, এইজন্য এটাকে কি বলা হয়? পঞ্চঘাতী বহুপদী। এরপর আমি যদি বলি এখানে মুখ্য পদ, মুখ্য পদ মানে হচ্ছে চলকের পাওয়ার যে পদটাতে সর্বোচ্চ সেটাই হচ্ছে মুখ্য পদ। তাহলে এখানে কোন পদের সর্বোচ্চ চলকের পাওয়ার? 6x টু দি পাওয়ার 5। যদি বলি মুখ্য সহগ, তাহলে কোথায় মানে মুখ্য পদের সহগকে কি বলা হয়? মুখ্য সহগ বলা হয়। তাহলে কত হবে? 6 হবে। এটা যদি -6 থাকতো তাহলে মুখ্য সহগ -6। সহগ বলতে আমরা আলটিমেটলি কি বুঝি? চিহ্ন সহ বুঝি। ঠিক আছে? এরপর তুমি বলতে পারো এখানে ধ্রুবপদ। ধ্রুবপদ কত বলো তো এখানে? ধ্রুবপদ মানে হচ্ছে যেই পদে কোনো চলক নাই অথবা চলকের পাওয়ার যে পদে 0, তাহলে কত হবে? 8 হবে। তাহলে একটা বহুপদীর এই চারটা জিনিস, ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ। ক্লিয়ার? আমি যদি আরেকটা বহুপদী বলি p অফ xy, এটা হচ্ছে দুই চলকের একটা বহুপদী, যেটা হচ্ছে 6x স্কয়ার y কিউব প্লাস 5y x কিউব প্লাস 2x প্লাস 5y মাইনাস 8। এখানে ঘাত কত হবে? যখন চলক একটা থাকবে তখন ঘাত হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, যখন চলক দুইটা থাকবে তখন যে কোনো একটা পদের ঘাত হচ্ছে চলকের পাওয়ারগুলোর যোগফল। যেমন ধরো এই পদের ঘাত কত? 2 + 3, মানে এই পদের পাওয়ার হচ্ছে 5, এই পদের পাওয়ার হচ্ছে 4, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 1। তাহলে কোন পদে পাওয়ার সর্বোচ্চ হচ্ছে? এই পদে। তাহলে আমরা বলতে পারবো এই পদের পাওয়ারটাই হচ্ছে কি? ততঘাতী বহুপদী। ঠিক আছে? এরপর মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত হবে এখানে? মুখ্য পদ কত হবে? যে পদের পাওয়ার সর্বোচ্চ 6x স্কয়ার y কিউব। মুখ্য সহগ কত হবে? মুখ্য সহগ কত হবে? 6। তারপর হচ্ছে ধ্রুবপদ -8। ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় এটা বলে না দিয়ে তোমাকে ধরো বললো p অফ x সমান হচ্ছে 6x স্কয়ার y কিউব প্লাস 5y x কিউব প্লাস 2x প্লাস 5y মাইনাস 8। এখন এখানে এই বহুপদীর ঘাত কত হবে বলো তো? একটু খেয়াল করো। তোমাকে বলছে এটা হচ্ছে x চলকের বহুপদী, তার মানে x ছাড়া বাকি সবাই হচ্ছে ধ্রুবক। তাহলে যখন তুমি ঘাত বের করবা তখন তোমাকে চিন্তা করে নিতে হবে এখানে x এর পাওয়ারই হচ্ছে কি? সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে ঘাত। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কোন পদে? এই পদে আছে, দ্বিতীয় পদে। তাহলে এটা তৃতীয় ঘাতী বহুপদী, ঘাত হচ্ছে 3। তারপর হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ তাহলে 3 পাওয়ার কোথায় আছে? এখানে। তাহলে 5y x কিউব। মুখ্য সহগ কত হবে বলো? মুখ্য সহগ 5y। 5y সহগ মানে চলক ছাড়া
চলকের সাথে যেটা থাকে কত 5y, তারপর হচ্ছে ধ্রুবপদ যেই পদে x নাই, x এর পাওয়ার 0, এটা ধ্রুবক না, y ধ্রুবক না, তাহলে y ধ্রুবক হলে 5y ধ্রুবক, মাইনাস এটা আরেকটা ধ্রুবক, তাহলে 5y মাইনাস 8 দুটো একটু করে নাও বিপরীতের ভিতরে। তুলছো? এরপর আমরা দুটো উপপাদ্য শিখবো, একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। প্রথমে দেখি আমরা উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, বহুপদীর যোগ, তারপর হচ্ছে কি গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক না? যোগ বিয়োগ করার জন্য, যোগ বিয়োগ করা এত বেশি কঠিন না, ঠিক না? কিন্তু গুণ করা এত বেশি কঠিন না। বাট ভাগের ক্ষেত্রে আমাদের দুইটা উপপাদ্য আমাদের পড়তে হয়, একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা বহুপদীর ভাগশেষ কত হবে, কোন একটা কিছু দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা জানা যায়। আর উৎপাদক উপপাদ্যের সাহায্যে একটা বহুপদীর উৎপাদক বের করা যায়। উৎপাদক মানে বুঝো তো, যেটা দ্বারা বহুপদীকে ভাগ করা যায়। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান অথবা 6, এটা একটা বহুপদী রাশি। ইকুয়ালস টু 0 দিলে এটা সমীকরণ হবে, বর্তমানে এটা একটা বহুপদী পলিনোমিয়াল। ঠিক আছে, এখন এটা উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে x 3 আর এটা হচ্ছে x 2। এটা দ্বারা কি বোঝায়, তুমি যদি এটাকে x 3 দ্বারা ভাগ করো ভাগশেষ 0 আসবে। ভাগ যাওয়া মানে কি, ভাগশেষ 0 আসা। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করতেছো, তাহলে ভাগশেষ কত আসবে, 0 আসবে, ঠিক না? তাহলে যেটা ভাগশেষ 0 আসে সেটা একটা উৎপাদক হয়, এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, এটা দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 আসবে, এটা দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 আসবে। এজন্য তুমি এটা আর এটাকে কি বলতেছো, একটা উৎপাদক বলতেছো। তো বলা হচ্ছে p of x, দেখো p of x এটা যদি একটা বহুপদী হয় এবং সেই x এর জায়গায় তুমি যদি যে কোনো একটা সংখ্যা বসাইয়ে 0 পাও, তখন x 1 কে p of x এর একটা বহুপদী, মানে x 1 কে p of x এর একটা উৎপাদক বলা হয়। এটা বাদ দাও, তুমি এটা ক্ষেত্রে খেয়াল করো, ধরো এটা ধরো p of x, এখানে তুমি -2 বসাই দাও, সরি 2 বসাই দাও। 2 বসাইলে কত হবে দেখো তো, 2 বসাইলে এখানে 4 6 -10 0 আসবে, যেটা বসাইলে 0 আসবে x মাইনাস, সেটাই কিন্তু তার একটা উৎপাদক। ক্লিয়ার? তাহলে একটা বহুপদী যদি p of x হয়, x এর পরিবর্তে যেটা বসাইলে 0 আসবে x মাইনাস, সেটাই হবে বহুপদী, মানে বহুপদী p of x এর একটা উৎপাদক। এটাই হচ্ছে কি উৎপাদক উপপাদ্য। এবং এটার সাহায্যে তুমি একটা উৎপাদক তুমি বের করতে পারতেছো, ঠিক না? আমি ধরে নিলাম তুমি মিডল টার্ম জানো, মিডল টার্ম না জানলে উৎপাদক কিভাবে বের করবা? এই যে 1 বসাবা, -1 বসাবা, +1 বসাবা, 2 বসাবা, -2 বসাবা, 3 বসাবা, -3 বসাবা। তুমি 2 বসাইছো 0 পাইছো, আবার 3 বসাইলে কত পাইছো, 0 পাইছো। আমাকে বলো এটা পাওয়ার কত, 2। তাহলে উৎপাদক কয়টা আসবে, 2টা। তাহলে একটা 2 বসাইলে 0 আসতেছে আর একটা 3 বসাইলে 0 আসতেছে, তাহলে এটার উৎপাদক কত হবে,
x minus 2 x minus 3 আর আসার চান্স নাই, কারণ এটা তো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ উৎপাদক কয়টা আছে? দুইটা। দুইটা। বুঝছো কাহিনী? চলো এটা তো এটা লিখে রাখতে হবে এখান থেকে এতটুকু। এগুলো জানো একদম 9 টেবিলের পড়া, তাও একটু বেশি আমরা আলোচনা করতেছি, যেহেতু আমরা একটু ডিপে ঢুকে যাবো এই চ্যাপ্টারের, এই জন্য জাস্ট একটু হালকা স্মরণ করে দিচ্ছি এগুলো। এই যে একটা প্রশ্ন বলছে যে k এর মান কত হবে, এত সমীকরণের একটি উৎপাদক x minus 3 হবে। k এর মান কত হবে, এত সমীকরণের একটা উৎপাদক x minus 3 হবে। প্রথমেই দেখো তোমাকে বলছে এটার একটা উৎপাদক হচ্ছে x minus 3, খেয়াল করো এটার একটা উৎপাদক হচ্ছে x minus 2। x minus 2 যেহেতু একটা উৎপাদক, তার মানে এই যে 2টা বসাইলে 0 পাচ্ছ না। আচ্ছা। x minus 3 যেহেতু একটা উৎপাদক, 3 এখানে বসাইলে কত পাবা? 0 পাবা। 0। তাহলে 3 এখানে বসাইলে কত হবে? 3 স্কয়ার মাইনাস 3 into 3 plus 2 plus k equals to কত? 0। যেহেতু 3 উৎপাদক, তাহলে আমি ওটা এখানে যদি বসাই, x এর পরিবর্তে যদি বসাই তাহলে 0 পাচ্ছি। তাহলে এখান থেকে k এর মান কত হবে? -2। এটা -2। আচ্ছা কত হবে? -2। k এর মান কত হলে এত এত সমীকরণের একটি উৎপাদক হবে। তারপর এটা করো, k এর মান কত হলো x minus 2। তাহলে x minus 2 যেটা একটা উৎপাদক, তার মানে 2 বসে কি পাবা তুমি? 0 পাবা। 0। তো এখানে 2 বসে 0 দিলে কত আসছে? 4। হ্যাঁ, এখানে 2 বসাইলে 8 4 টা 32, এখানে 2 বসাইলে 4 আর এখানে 2 বসাইলে 32 প্লাস 16 32 প্লাস 4 টা 32 32 প্লাস 32 প্লাস 8 64 64 আর 8 কত? 64 আর 8 74। 74 64 আর 8 64 আর 8 তো 72। 72 এখানে এখানে ভুল দিল তো মনে কি? এটা 72 অপশন নাই, আমি ভুল দিছি। অপশন কত? আনসার হবে 72। মাইনাস 72 হবে। 72 দিকে গেলে মাইনাস 72, বাট এখানে দেন ফ্রি নাম্বার। তাই ভীষণটা শুধু ফ্রি নাম্বার পেলাম না, কারণ তুমি যেটা পাচ্ছ সেটা সবাই পাবে। তোমার চান্স হবে ওই যে যে যার আগে থাকে, তাই এক নাম্বার তো তোমার পেলাম না, সবাই তো পাচ্ছে। এমনি এটা বলতে পারো যে এটার পিছনে সময় নষ্ট হবে। বলেছে না এত ইজি জিনিস, মনে হবে যে এত ইজি জিনিস তো ভুল হওয়ার কথা না, মনে হবে তোমার ভুল হচ্ছে। আগে বলে দিও না। হ্যাঁ, আগে বলে দিও না। না না, এটা কি বলবি? বাক্স উপপাদ্য লিখব। বাক্সের উপপাদ্য। যদি যে কোনো একটা ধ্রুবক হয় তাহলে p of x বহুপদীকে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ p of a হবে। যদি a যে কোনো একটি ধ্রুবক হয় তাহলে p of x বহুপদীকে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ a হবে। দেখো p of x একটা বহুপদী, একে যদি তুমি x minus a দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? a
পি অফ এম। আমরা একটু দেখি, ধরো তোমার কাছে x স্কয়ার প্লাস bx প্লাস c এটা বহুপদী আছে, আমি ধরলাম তুমি তাকে x মাইনাস m দ্বারা তুমি কি করতেছো, ভাগ করতেছো। x মাইনাস m দ্বারা ভাগ করলে ভাগ করার নিয়ম কি, আমরা প্রথমে এটা মিলানোর চেষ্টা করব। এটা হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে কত দিলে x স্কয়ার হবে, x দিলে এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ax m। আমরা যদি ডিভাইড করি এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে ডিভাইড করলে bx প্লাস axm প্লাস c। ঠিক আছে, এখন ধরো তোমার টার্গেট হচ্ছে bx টা ভ্যানিশ করা, তাহলে তুমি কি করবা, b দিবা, b এর সাথে এটা গুণ করলে bx, b এর সাথে এটা গুণ করলে মাইনাস bm। বুঝছো কাহিনী? হ্যাঁ। ডিভাইড করলে কত হবে, এটা ক্যান্সেল যাবে, axm প্লাস প্লাস bm প্লাস c। এখন তোমার টার্গেট হচ্ছে এটা ম্যানেজ করা। এটা তুমি যদি ম্যানেজ করতে চাও তাহলে axm লাগবে তোমাকে, প্লাস m দাও, m দিলে এটার সাথে এটা গুণ করলে axm, এটার সাথে এটা গুণ করলে মাইনাস am স্কয়ার, তাহলে তোমার কি থাকে, এটা এটা ক্যান্সেল গিয়ে am স্কয়ার প্লাস bm প্লাস c। এখন একটু খেয়াল করো, এটা যদি p অফ x হয়, তুমি তাকে x মাইনাস m দিয়ে ভাগ করতেছো। আচ্ছা এটা এটা কত বলো তো, p অফ m। p অফ m না? তাহলে p অফ x একটা বহুপদীকে যখন আমরা x মাইনাস m দ্বারা ভাগ করতেছি আমরা কি পাচ্ছি, ভাগশেষ p অফ m পাচ্ছি। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে আমরা n নাই হচ্ছে আমরা সমীকরণ অলরেডি n নিয়ে ফেলছি, তো এজন্য m দিয়ে করছি। কত বুঝছো? তাহলে একটা বহুপদীকে যখন তুমি একটা রাশি দিয়ে তুমি ভাগ করবা, তাহলে ভাগশেষ হবে এটা সমান 0 ধরে x এর যে মানটা পাবা সেই মানটা x এর জায়গায় বসাই দিলে যেটা পাবা সেটাই হচ্ছে ভাগশেষ। এত সমীকরণের একটি উৎপাদক x 1 হলে চিন্তা করো, এটা আদান দিচ্ছে। দেখুন এখানে তুমি যদি এখানে 1 বসাই দাও তাহলে 1 বসাই দিলে কত আসবে, 4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 6। ঠিক আছে, এত সমীকরণের একটি উৎপাদক x 1। আচ্ছা এটা তোমাকে দেখাইতে বলছে, এটা প্রশ্নটা একটু বলা আছে, দেখাও যে এত সমীকরণের, প্রশ্ন দেখা বলা আছে এখানে বলছে এত সমীকরণের একটা উৎপাদক x 1 হলে এখানে আমাদের কোন একটা ধ্রুবক আছে, ধ্রুবকের মান তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখানে অথবা এত সমীকরণের একটি উৎপাদক x 1 হলে p অফ 1 কত হবে। হ্যাঁ এটা ছিল না, p অফ 1 সমান কত হবে, এত সমীকরণের একটি উৎপাদক x 1 হলে p অফ 1 সমান কত হবে। তাহলে p অফ 1 সমান কত হবে বলো না, x 1 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে p অফ 1 সমান কত হবে, 0 হবে। আগে কত নাম দেখছিলাম, যদি ভাগ যায় তাহলে সেইটা যদি তুমি ওই সমীকরণে বসাও তাহলে অবশ্যই কি আসবে, 0 আসবে। তো এরকম কোন একটা কিছু বলতে চাইছে তো মনে হয় এখানে, তো যদি এরকম হয় p অফ 1 এর মান হয় তাহলে কত হবে, 0 হবে। ঠিক আছে, এবার এই চারটা টপিক লিখো, এই চারটা টপিক লিখো। প্রথমে হচ্ছে সমীকরণ ও অবেদ। সমীকরণ কাকে বলে, অবেদ কাকে বলে, আমরা হালকা করে একটু আলোচনা করি। সমীকরণ ও অবেদ। সমীকরণ মানে হচ্ছে, সমীকরণের ইংলিশ কি, ইকুয়েশন, আর অবেদের ইংলিশ হচ্ছে আইডেন্টিটি। সমীকরণের ইংলিশ হচ্ছে ইকুয়েশন, অবেদের ইংলিশ হচ্ছে আইডেন্টিটি। তোমাদের বইগুলোতে লেখা থাকতো বীজগাণিতিক অভেদাবলী লেখা থাকতো, ত্রিকোণমিতিক অভেদাবলী, ঠিক না, যে tan sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এগুলো কি বলা হয়, ত্রিকোণমিতিক সূত্র না, এগুলোকে মোর স্পেসিফিক ভাবে কি বলা হয়, অভেদ বলা হয়। তো এখন অভেদ মানে কি আসলে, ধরো আমি এদিকে x² - 5x + 6 = 0 লিখলাম,
আর এদিকে ঠিক সেম জিনিস লিখলাম ইকুয়ালস টু x মাইনাস 2 x মাইনাস 3। এখন কথা হচ্ছে এটা সমীকরণ এটা অবেদ কেন? কারণ এখানে দেখো এখানে এইটা শুধুমাত্র শর্ত হচ্ছে x এর মান যেমন 2 হবে এবং 3 হবে, অর্থাৎ এখানে চলকের মান 2 এবং 3 এর জন্য লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হবে, মানে এটা শর্ত হবে। এটার মান 0 কখন হবে? যখন x এর মান 2 এবং 3 হবে। আর এখানে তুমি যাই বসাও না কেন, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, এই অংশটা যত হবে এই অংশটাও তত হবে, কারণ এটা তো তুমি এটা ক্যালকুলেশন করেই পাইছো। ঠিক না? ক্যালকুলেশন করার সময় আমরা সবসময় ব্যালেন্স করার চেষ্টা করি, উপরের সাথে মিলানোর চেষ্টা করি। এখান থেকে আমরা লাইন করে যাই উপরের সাথে ব্যালেন্স রেখে, তো এটার মান যত আসবে এটার মানও তত আসবে। তার মানে এখানে তুমি x এর মান যা ইচ্ছা তা, x এর মান তুমি সকল বাস্তব সংখ্যা দিতে পারবে, x এর মান তুমি যা ইচ্ছা তাই দিতে পারবে বাস্তব সংখ্যার মধ্যে। তুমি tan দিলা, এদিকে যত আসবে এদিকেও তত আসবে। tan দিলে কত আসবে? 57 এদিকেও 56 আসবে। তুমি 15 দিলা, এদিকে যত আসবে এদিকেও তত আসবে। তাহলে এটা চলকের একটু লিখতে হবে সকল বাস্তব মানের জন্য সত্য। এটা চলকের নির্দিষ্ট মানের জন্য সত্য, অর্থাৎ সমীকরণ হচ্ছে কি চলকের নির্দিষ্ট মানের জন্য সত্য, আর অবেদ হচ্ছে চলকের সকল বাস্তব মানের জন্য সত্য। ঠিক আছে? তাহলে এখন সমীকরণ নিয়ে মোটামুটি আলোচনা করব। আমরা এখানে বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। বহুপদী সমীকরণের মধ্যে তোমার একঘাতী সমীকরণ থাকতে পারে, দ্বিঘাতী সমীকরণ থাকতে পারে, ত্রিঘাতী সমীকরণ থাকতে পারে, ঠিক না? একঘাতী সমীকরণ নিয়ে পড়ালেখা করা তোমার এত বেশি দরকার নাই, কারণ একঘাতী সমীকরণ থাকলে সেখানে চলকের মান বের করাটা সোজা। মোর ইজিয়ার ওই যে 2x + 5 দেওয়া হয়, এখানে তো আর তোমার এইটা নিয়ে আর পড়ালেখা করার দরকার নাই, অ্যানালাইসিস করার দরকার নাই যে x এর মান কি রকম হবে, ঠিক না? অথবা x এর মান কত হবে, কারণ তুমি এটা দেখে তুমি সবকিছু বলে দিতে পারছো। কিন্তু দ্বিঘাত সমীকরণ হইলে তখন সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করা দরকার। তো আমরা এখানে একঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব না, আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান লিখো। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখতে কিরকম হয়? x² যুক্ত একটা পদ থাকে, x যুক্ত একটা পদ থাকে, আর একটা ধ্রুবপদ থাকে। x² যুক্ত পদের সহগকে আমরা a বললাম, x যুক্ত পদের সহগকে আমাদের b ধরতে হবে, ধ্রুবপদকে কি ধরতে হবে? c ধরতে হবে। এটা তোমার সম্পূর্ণ ইচ্ছা নেই, তুমি চলো ধ্রুবকগুলো কি রকম ধরবা এটা তোমার ইচ্ছা নেই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক না? তো সব বইয়ে a b c ধরে, এজন্য আমরা a b c ধরে নিলাম। তুমি যদি p q r ধরো তাহলে তোমাকে সব ডাটা চেঞ্জ করতে হবে, বইয়ের মধ্যে মিল পাবা না, ঠিক না? এজন্য সুবিধার জন্য যেহেতু সবাই a b c ধরে, এজন্য আমরা a b c ধরলাম। এবং এই যে এই টাইপের দ্বিঘাত সমীকরণকে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এবং এই আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি, ঠিক না? 19 3 সিরিজ সলভ করছো না? হ্যাঁ, তো ওখানে বেশ কিছু সিস্টেম ছিল, বেশ কিছু টেকনিক ছিল উৎপাদকের বিশ্লেষণ করা। এখান থেকে x এর মান বের করার জন্য তোমার মেইন টার্গেট হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা, তারপর প্রত্যেকটা উৎপাদক সমান 0 ধরে ওখান থেকে x এর মান বের করা। তো উৎপাদকে বিশ্লেষণ করার বিভিন্ন টেকনিক ছিল। আমরা প্রথমে কমন নিতাম, তা না গেলে আমরা সূত্রে ফেলতাম, তা না গেলে
মাঝখানের পদটাকে বিশ্লেষণ করতাম, যেটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বলা হয়, ঠিক না? তো এমন কোন মেথড যদি আমাদের জানা থাকে যে না x স্কয়ার x এবং ধ্রুবপদ এগুলো দিলে ডাইরেক্টলি আমি x এর মান পাচ্ছি, এমন কোন যদি টেকনিক থাকে তাহলে হয়তো এটা আমাদের জন্য সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট হয়। কারণ এই যে মানদণ্ড আমরা যে 99 যেগুলো সলভ করছি এগুলো আর কয়দিন করব, শর্ট সিলেবাস তো পড়ে আসছে না। জি তাহলে হায়ার ম্যাথে এটা হায়ার ম্যাথে ছিল, দ্বিঘাত সমীকরণের সমাধান মনে হচ্ছে করো নাই। দেখো এখান থেকে আমরা x এর মান বের করব, কিসের মান বের করব? x এর মান। x এর মান। প্রথমে দেখো তুমি এটাকে a দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে? তাহলে টেকনিকটা এরকম যে আমি প্রথমে সামথিং হোল স্কয়ার করব, এরপর স্কয়ারটা ছাড়াবো, এরপর x বের করব। এটাকে প্রথমে সামথিং হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব, যে এখানে x স্কয়ার আছে প্লাস থেকে আমি ইচ্ছা করে একটা 2 নিয়ে আসলাম, x নিয়ে আসলাম, তাহলে এই যে v ডিভাইডেড বাই তোমাকে কত দিতে হবে? এই যে 2 এ দিতে হবে, কারণ এটা থেকে পরের লাইনটা আগের লাইনটা আসতে হবে। এখন এই যে আমি যেহেতু এটাকে হোল স্কয়ার ফরম্যাটে নিতে চাচ্ছি, তাহলে এটা 2, এটা a, এটা b, a এর উপর হোল স্কয়ার আছে ঠিকই, b এর উপর হোল স্কয়ার এই ধরনের কোনো কিছু নাই, এইজন্য আমি এক্সট্রা b ডিভাইড বাই 2 এ হোল স্কয়ার নিয়ে আসলাম। তো যেটা এক্সট্রা নিয়ে আসবো সেটা ডান পাশেও এক্সট্রা নিয়ে আসতে হবে, অথবা বাম পাশে বিয়োগ দিয়ে লিখতে হবে। তুমি এটা কেন নিয়ে আসছো? বি স্কয়ার করতে হবে না স্কয়ার? হ্যাঁ, তুমি এটা কেন নিয়ে আসছো? কারণ তুমি যাতে হোল স্কয়ার করতে পারো। এখন দেখো এই পুরো অংশটা এখান থেকে এতটুকু অংশটা এটা কিসে লেখা যায়? হোল স্কয়ারে লেখা যায়, x b ডিভাইড বাই 2 এ হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার মাইনাস 6a ডিভাইডেড বাই a। বুঝলা তো? জি দেখো এখন দেখো তো x এর মান এখান থেকে তুমি বের করতে পারবে না, এটা লসাগু করবা, এরপর রুট করবা, এরপর b ডিভাইড বাই 2 এটা ওই পাশে নিয়ে যাবা, তাহলে কিন্তু তোমার x এর মান বের হয়ে যাচ্ছে। তুমি যদি রুট করে দাও x b ডিভাইডেড বাই 2a, এটাকে লসাগু করো, লসাগু করলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 4a, এটা তো বুঝছো না? এটা তো বুঝছো। এবার কি করবা? এই যে এখানে একটা প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে, যেহেতু তুমি কি ভ্যানিশ করতে চাচ্ছ এখান থেকে x, তুমি যেহেতু এখান থেকে স্কয়ার ভ্যানিশ করতে চাচ্ছ, প্লাস মাইনাস এটা দিয়ে দাও, তাহলে এর পরবর্তীতে কি আসে? যে এখান থেকে x সমান, একটু খেয়াল করো এই জায়গায় রুটটা এটার উপর বললে কত হবে? রুট যখন এটার উপর পড়বে তখন 2a হবে, রুট যখন এটার উপর পড়বে তখন রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac হবে। এবং এই অংশটা তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস b ডিভাইডেড বাই 2 হবে। তাহলে x এর মান কত আসবে? এটা যদি তুমি যদি লসাগু নাও মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। জমানে का बकरी दे सिमुंदे लॉस हो सकता है এই ভালো ক্লাস রেকর্ড হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, জি বুঝছো কাহিনী? তাহলে এখন তোমার মোটামুটি x বের হয়ে যাবে, তুমি জাস্ট এদিকে ইনপুট দিবা কি কি a b c ইনপুট দিবা, তোমার মোটামুটি এখানে কি বের হয়ে যাবে? x বের হয়ে যাবে, ঠিক না? তো এই যে একটা সুন্দর নিয়মের মাধ্যমে যে x বের হয় এটাকে বলা হয় শ্রীধর আচার্য নিয়ম। শ্রীধর আচার্য भारतीय विज्ञानी একজন ভারতীয় ম্যাথমেটিশিয়ান, যেটা হচ্ছে সর্বপ্রথম এই সিস্টেমটা তিনি বানাইছেন ডিরেক্টলি x বের করার জন্য, ডিরেক্টলি রুট বের করার জন্য, ঠিক আছে? এই যে এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। এবং এখান থেকে তুমি প্লাস নিলে x এর একটা ভ্যালু পাবা এবং মাইনাস নিলে তুমি x এর আরেকটা হ্যালো ভ্যালু পাবা। দ্বিঘাত সমীকরণের সমাধান।
এতক্ষণ লাগাই নাই দেখছো আসলে একেবারে অন্ধকারে গেছি কম্বিনেশন যে ব্রাইটনেস আসলে খেয়াল করো নাই যে মাইক্রোফোনটা এতক্ষণ লাগানো ছিল না সাউন্ডটা মাইক্রোফোন লাগাইলে মোটামুটি ঠিক আছে না এগুলো এডিট করে সাউন্ডটা লেভেলটা বড় করা যায় তুই হয়ে যায় আর কি এখন এইখানে যে আমরা যে দ্বিঘাত সমীকরণের সমাধান পাইলাম এখানে যে সমাধান পাইলাম এই যে এখানে এক্স এর যে সমাধানগুলো এখানে আসবে আর কি এক্স এর যে ভ্যালুগুলো আসবে খেয়াল করো এক্স এর যে দুইটা ভ্যালু আসবে এই দুইটা ভ্যালুকে কি বলা হয় এই সমীকরণে মূল বলা হয় মূল বলা হয় বীজ বলা হয় ঠিক না অথবা আমরা বলি যে এটার আনসার বলি আমরা ঠিক আছে এই সমীকরণ সমাধান করলে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলোই হচ্ছে কি আমাদের আনসার বা মূল এখন সেই মূলগুলোর প্রকৃতি অনেকটাই ডিপেন্ড করে কিন্তু এই রাশিটার উপর √b² - 4ac এই রাশিটার উপর ডিপেন্ড করে হ্যাঁ না রেকর্ড করতেছি ওদেরকে বসায় রেখে এটা প্রথম দুইটা ক্লাস মাইক্রোফোনের জন্য রেকর্ড করতে পারি নাই এই জন্য জোহানকে বসায় রেখে ওকে আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই যে এক্স এর যে প্রকৃতি এটা কার উপর ডিপেন্ড করে b² - 4ac এর উপর কেন আমি তোমাকে একটু বলি ধরো তোমার এমন একটা সমীকরণ আছে যে ধরো x সমান -2 + -√2² - 4 × 1 4 × ধরো 2 দিলাম ডিভাইডেড বাই 2 × 1 মানে এবিসি এর মান বসাইলাম আর কি আমাদের একটা সমীকরণ ছিল সেখান থেকে আমরা এবিসি এর মান বসাইলাম এখন একটু খেয়াল করো এখানে 2 দিলাম একটু খেয়াল করো এই জায়গায় কিন্তু -4 চলে আসছে ঠিক না এবং রুটের ভেতর কিন্তু -4 আসলে সংখ্যাটা কি হয়ে যায় জটিল হয়ে যায় ঠিক না তখন তোমার এই যে এক্স এর ভ্যালুগুলো দুটোটাই কি আসবে জটিল আসবে কারণ রুটের ভেতর তো কি হচ্ছে মাইনাস চলে আসতেছে কত বুঝছো এই যে x² + x + 1 = 0 এটা সমাধান করছো না এককের ঘনমূল বের করার সময় এখানে যদি আমরা x বের করি -1 ± √b² - 4ac -3 ডিভাইডেড বাই 2 আসবে এখন একটু খেয়াল করে এই যে রুটের ভেতর b² - 4ac এটা আসার কারণেই কিন্তু এখানে এই যে x এর যে দুইটা মান একটা বের হয়েছিল -1 + √3i ডিভাইডেড বাই 2 -1 -√3i ডিভাইডেড বাই 2 তাহলে এই জিনিসটা একটা বড় রোল কিন্তু প্লে করে এক্স এর প্রকৃতির উপর ঠিক আছে এইটা যদি মাইনাস না এসে প্লাস আসতো তাহলে সবকিছুই বাস্তব আসতো আবার এটা যদি 0 হয়ে যেত তাহলে প্লাস নিলে যে মানটা পাইতা মাইনাস নিলে কিন্তু একই মান পাইতা ঠিক না তাহলে এখানে নাটের গুরু হচ্ছে এই যে ভেতরের যে রাশিটা সেটা b² - 4ac অর্থাৎ এটা দেখে মোটামুটি এনশিওর হওয়া যায় নিশ্চিত হওয়া যায় যে এক্স এর মানগুলো কিরকম হবে এগুলো বাস্তব হবে অবাস্তব হবে মূলদ হবে অমূলদ হবে জটিল হবে বাস্তব হবে এগুলো সব কিছুই আসলে এটা দেখেই কি করা যায় নির্ণয় করা যায় এই জন্য এই যে b² - 4ac এটাকে কি বলা হয় সমীকরণের নিশ্চায়ক বলা হয় দ্বিঘাত সমীকরণে কি বলা হয় নিশ্চায়ক বলা হয় যে b² - 4ac এটা কি বলা হয় দ্বিঘাত সমীকরণের লিখ নিশ্চায়ক এবং এই নিশ্চায়ক নিয়ে কিন্তু আমরা এখন পড়ালেখা করব কি বলা হয় নিশ্চায়ক বলা হয় এটাকে অনেক সময় ডি দিয়ে
ডিসক্রিমিন্যান্ট দিয়ে কি করা হয়, ডি দিয়ে প্রকাশ করা হয়। ডিসক্রিমিন্যান্ট এর প্রথম অক্ষর ডি দিয়ে লেখা হয়, অর্থাৎ এটা একটা রাশি যাকে ডিসক্রিমিন্যান্টের ওই যে, যেহেতু এটাকে ডিসক্রিমিন্যান্ট বলা হয়, এই জন্য এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো কথা? হ্যাঁ। এখন আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে এই যে নিশ্চায়ক, এই নিশ্চায়ক দেখে কিভাবে আমরা মূলের প্রকৃতি বের করব, মানে নিশ্চায়কটা দেখে আসলে আমরা কিভাবে বুঝবো মূলগুলো কিরকম হবে। ঠিক আছে, দেখো নিশ্চায়ক থেকে নিশ্চায়ক থেকে মূলের প্রকৃতি, নিশ্চায়ক থেকে মূলের প্রকৃতি। নিশ্চায়ক থেকে মূলের প্রকৃতি। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখি, হয়েছে x² প্লাস bx প্লাস c = 0। এটা দ্বিঘাত সমীকরণ যার নিশ্চায়ক d সমান কি ছিল, যার সমাধান x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং এই যে এটার নিশ্চায়ককে আমরা কি বলতাম, b² মাইনাস 4ac। এখন এখানে প্রথম কথা হচ্ছে নিশ্চায়ক যদি 0 হয়ে যায়, এই যে b² মাইনাস 4ac যে সমীকরণে 0 হয়ে যাবে, x এর মান প্লাস মাইনাস 0 হবে, ঠিক না? ধরো তোমার b² মাইনাস 4ac কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখন তুমি দেখো প্লাস নিলেও তোমার একটা মূল -b ডিভাইড বাই 2a আসবে, মাইনাস নিলেও একটা মূল -b ডিভাইড বাই 2a আসবে, কারণ প্লাস মাইনাসের যে অংশটা সেটা তো 0, তাহলে এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু আছে? এটা দেওয়া কত, যে কথা না দেওয়া একই কথা। এই জন্য মূলদ্বয় কি হবে, মূলদ্বয় পরস্পর সমান ও বাস্তব হবে। ঠিক আছে, যদি b² মাইনাস 4ac অর্থাৎ d যদি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, সমান এবং কি হবে, বাস্তব হবে। ওকে, আচ্ছা বাস্তব কেন? কারণ এখানে তো আসলে জটিল আসার চান্স নাই, রুটের ভেতরের অংশে যদি মাইনাস থাকে তখন জটিল আসে, এখানে তো কি হয়ে গেছে, ওটা 0 হয়ে গেছে। 2 নাম্বার অপশন। যদি d লেস দেন 0 হয়, এই b² মাইনাস 4ac যদি 0 চেয়ে ছোট হয় তাহলে নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি আসে, ধরো এখানে নেগেটিভ সামথিং চলে আসছে, তাহলে এই টোটালটাই কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে, তখন মূলদ্বয় কি হবে, জটিল হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা একটা সমীকরণ সলভ করলাম, ওখানে দেখলাম জটিল আসছে, তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় পরস্পর জটিল ও অসমান হবে। জটিল হইলে তো এমনি অসমান হবে, ঠিক না? কারণ প্লাস নিলে তুমি একটা জটিল সংখ্যা পাবা, মাইনাস নিলে তুমি আরেকটা জটিল সংখ্যা পাবা, এবং দুটোটাই অবশ্যই সমান না। ঠিক আছে, শুধুমাত্র ইকুয়াল টু 0 হইলে সমান হবে, ইকুয়াল টু 0 হইলে সমান হবে, গ্রেটার দেন 0 লেস দেন 0 হইলে সমান হবে না, কারণ তখন প্লাসের কারণে একটা মান আসতে পারে, মাইনাসের কারণে আরেকটা মান আসতে পারে। দেন যদি d গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় d গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয়, একটু খেয়াল করো এখানে যে অংশটা আছে, ধরো সেটার মান 0 থেকে বড় এবং একটা পূর্ণবর্গ সংখ্যা, এরকম একটা ভ্যালু ধরো 9 আসছে, তাহলে 9 কে রুট করলে 3 হয়ে যাবে না, আরেকটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে না? এখানে কি কোনো অমূলদ সংখ্যা আসতেছে? মূলদ অমূলদ সংখ্যা পূরণে রুট 3 একটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা মানে কি, যেটার আসলে শেষ নাই,
ঠিক না? এবং মূলত সংখ্যা কোনগুলো হয়? পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সব সংখ্যার বর্গমূল হচ্ছে গিয়ে কি? অমূলদ সংখ্যা। মানে √3 একটি অমূলদ সংখ্যা ছিল। অমূলদ সংখ্যা হচ্ছে যারা আসলে কি হয় না, শেষ হয় না। এরকম √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, মানে পূর্ণবর্গ না, যাদেরকে স্কয়ার টাইপের লেখা যায় না, তাদের ছাড়া বাকি সবগুলো মূলদ সংখ্যা। 9 একটা মূলদ সংখ্যা। কেন? কারণ 9কে তুমি 3 স্কয়ার টাইপে লিখতে পারবা। ঠিক আছে? তো যদি d > 0 এবং এখানে পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলে এটাকে হোল স্কয়ার ফরম্যাটে লেখা যায় না? এটা কাটাকাটি গিয়ে সুন্দর করে একটা পূর্ণ সংখ্যা আসবে না? তখন এটা মিলে তোমার মোটামুটি সবকিছুই কি আসবে? মূলদ আসবে। অমূলদ আসার চান্স নাই, কারণ রুটের ভেতর তো পূর্ণ সংখ্যা, মানে পূর্ণবর্গ সংখ্যায় আছে। এই জন্য মূলদয় মূলদ ও অসমান হবে, অবশ্যই বাস্তব হবে। অসমান বাস্তব হবে। কেন বাস্তব হবে? কারণ রুটের ভেতর তো নেগেটিভ কোনো কিছু নাই, অবাস্তব হওয়ার চান্সই নাই। ঠিক আছে? আবার d > 0 এবং পূর্ণবর্গ না হলে মূলদয়, খেয়াল করো ভালো করে, এইটা যদি পূর্ণবর্গ না হয়, ধরো √3 ± -2/2, ধরো x এর মান হচ্ছে এটা পূর্ণবর্গ না আর কি, তখন এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যোগ বিয়োগ করলে অমূলদ সংখ্যা, ভাগ করলে অমূলদ সংখ্যা। দ্যাট মিনস তখন x এর দুইটা মানই কি হবে? অমূলদ হবে। ঠিক না? তখন কিন্তু কি হবে? মূলদয় অমূলদ, অসমান হবে। ঠিক না? এটা তো 0 না, অসমান কিন্তু বাস্তব হবে। বাস্তব কেন হচ্ছে? ওই যে 0-র চেয়ে বড় আছে, ছোট নাই, বড় আছে। কথা বুঝছো? তো এগুলো তোমাকে ফিল করতে হবে জিনিসগুলো, যে মান কিরকম হইলে আসলে তার প্রকৃতিটা কিরকম হবে। এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, তুমি জাস্ট ফিল করবা যে এখানে নিশ্চয় যদি 0 হয় তাহলে প্লাস নিলে যে ভ্যালু পাবো, মাইনাস নিলে একই ভ্যালু পাবো। এই জন্য x এর মান দুইটা পরস্পর সমান হবে, অর্থাৎ মূলদয় সমান হবে। <0 হইলে রুটের ভেতর নেগেটিভ চলে আসবে, রুটের ভেতর নেগেটিভ চলে আসলে জটিল হয়ে যাবে। > 0 হইলে যদি পূর্ণবর্গ হয় তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, তখন আমাদের একটা মূলদ সংখ্যা আসবে। <0 এবং পূর্ণবর্গ না হলে তাইলে আমাদের ওই যে রুটটা পড়বে কোন সংখ্যার উপর? পূর্ণবর্গ ছাড়া সংখ্যার উপর। এবং পূর্ণবর্গ ছাড়া সংখ্যার উপর রুট পড়লে ওটা অমূলদ সংখ্যা হবে। যোগ বিয়োগ করলে অমূলদ হবে, ভাগ করলে অমূলদ হবে। তো এগুলো তোমাকে কি করতে হবে? ফিল করতে হবে। বুঝছো কাহিনী? এই যে এটা বের করতে পারবা? এত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তুমি জাস্ট নিশ্চয়ক টেস্ট করবা। হ্যাঁ, এই যে d সমান b² - 4ac। এখন তুমি দেখো এখানে b² মানে হচ্ছে 6² - 4 * a * c। বলো 34 থেকে মাইনাস চলে আসলে কিন্তু কি হবে? কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এখানে কমপ্লেক্স এখানেও আছে, আবার এখানেও আছে, আনইকুয়াল হবে। কমপ্লেক্স হলে তো প্লাস নিলে একটা কমপ্লেক্স নাম্বার, মাইনাস নিলে আরেকটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আনসার কত হবে? a এর কোন ডোমেনের জন্য এত মূলদয় বাস্তব ও অসমান হবে? ডোমেন মানে হচ্ছে কোন মানের জন্য, a এর কোন মানগুলোর জন্য, a এর কোন মানগুলোর জন্য এত সমীকরণের মূলদয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা, বাস্তব ও অসমান কখন হয় বলো? যখন নিশ্চয়ক > 0 হয়। অসমান কখন হয়? অসমান মানে কি? তোমার b² - 4ac কি হইতে হবে? is not equals to 0 হতে হবে। b² - 4ac 0 মানে তো কি? সমান। তাহলে এটা > 0 হইতে হবে অথবা <0 হইতে হবে। তো এখানে বলছো বাস্তব, বাস্তব মানে কি? > 0। তাহলে এটা নিশ্চয়ক > 0। তাহলে নিশ্চয়ক মানে কি? b² - 4ac 4 * a * c। কত হবে? 0 হবে। তো এখানে কত আসছে?
এ স্কোয়ার গ্রেটার দেন কত 3 4 12, তাহলে এ গ্রেটার দেন কত প্লাস মাইনাস কত প্লাস মাইনাস বলো না প্লাস মাইনাস 2√3 হবে আর কি, ঠিক না? আচ্ছা ইয়া বলে আমরা ওই রুট করলে তো এটা একটা রুট চেঞ্জ হবে না এখানে না না না, গ্রেটার দেন লেস দেন রুট করলে চেঞ্জ হয় না, গ্রেটার দেন লেস দেন চেঞ্জ হয়, মানে অসমতা চিহ্ন চেঞ্জ হয় তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো উভয় পাশে, অথবা তুমি যদি উল্টায় দাও, ঠিক না? এটা অবশ্যই এরকম না, এই জিনিসটা হয় এই যে মডুলাস অফ এ গ্রেটার দেন 2√3। তো এইটার ভ্যালু হচ্ছে গিয়ে কি আচ্ছা এটা এভাবে না, এভাবে চিন্তা করি। এটা ধরো এ স্কোয়ার গ্রেটার দেন 12 আছে তো, খেয়াল করো এ স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার গ্রেটার দেন 0, তার মানে এ প্লাস 2√3 এ মাইনাস 2√3 গ্রেটার দেন 0। অসমতা তোমাদের নাই, কিন্তু অসমতার বেসিকটা তোমাদের লাগবে। অসমতা হচ্ছে সেকেন্ড পেপারের 1 নম্বর চ্যাপ্টার, এটার বেসিকটা লাগবে। তোমাকে বলা হচ্ছে এমন এর মান তুমি এখানে দিতে পারবা, এমন এর মানগুলো আনসার হবে যেইগুলো বসাইলে টোটাল রাশিটা গ্রেটার দেন 0 হবে, ঠিক না? তাহলে গ্রেটার দেন 0 মানে কি? এখানে কয়টা উৎপাদক আছে? 2টা। এটা ধরো প্লাস, এটা ধরো প্লাস, দুটোটাই যদি প্লাস হয় গুণ করলেও কি আসবে? গ্রেটার দেন 0 আসবে। আবার দুটোটাই যদি মাইনাস হয় গুণ করলেও গ্রেটার দেন 0 আসবে, ঠিক না? তো আমরা যদি এটা অঞ্চলে বিভক্ত করি, দেখো এটা ইকুয়াল টু 0 নিলে আমরা একটা পাবো -2√3, এটা ইকুয়ালস টু 0 নিলে আরেকটা পাবো 2√3। এইটা ধরো ইনফিনিটি, এটা ধরো -ইনফিনিটি। একটু খেয়াল করো, তুমি যদি এই 2√3 উপরে যদি তুমি কোনো একটা ভ্যালু দাও, ধরো এখানে 5, ধরো 10 আছে, এবং তুমি যদি 10 দাও এটাও পজিটিভ এটাও পজিটিভ, ঠিক না? তাহলে তোমার 10টা আনসার হবে না? অবশ্যই হবে। 2√3 বেশি দিলে এটা কি হবে? পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, তখন তোমার কিন্তু সেটা আনসার হচ্ছে। তার মানে এই যে ভ্যালু, এই প্রত্যেকটা ভ্যালু 2√3 বেশি, এবং এই ভ্যালুগুলো দিলে এটা কি হয়? স্যাটিসফাই করে, এই জন্য এই অঞ্চলটা আনসার হবে। আবার এখান থেকে এখানের ভেতরে, মানে তুমি এই অঞ্চলের ভেতরে যখন তুমি কোনো ভ্যালু দিবা, একটু খেয়াল করো, 0 দিলে এটা মাইনাস এটা প্লাস, ঠিক না? 0 তুমি যদি এখানে এর জায়গায় বসো, এটা মাইনাস এটা প্লাস, তাহলে গুণ করলে কিন্তু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো তারা বলছে তো গ্রেটার দেন 0 হবে। আমার কথা কি বুঝতেছো? যখন তুমি এই অঞ্চলে যে কোনো একটা ভ্যালু ধরো 0 এখানে দাও, তখন -2√3 এখানে +2√3 গুণ করলে -12 আসবে। তো -12 কি আনসার হবে না? তোমাকে বলছে গ্রেটার দেন 0 হইতে হবে। এর এমন মান দিবা যেটার জন্য এই টোটাল অংশটা 0 চেয়ে বড় হবে। তার মানে এখানে অঞ্চলটা হবে না, কারণ এই অঞ্চলে যে কোনো একটা ভ্যালু দিলে দেখা যাচ্ছে এটা মাইনাস এটা প্লাস চলে আসে। কথা বুঝছো? এই অঞ্চলে কোনো একটা ভ্যালু তুমি যদি বসাও, ধরো -2√3 একটা কম, ধরো -10 দিলা, এটা কি আসবে? মাইনাস আসবে। -10 দিলে এটাও কি আসবে? মাইনাস আসবে। তখনই কিন্তু সেটা হচ্ছে, তার মানে এটাও হবে এটাও হবে, বাট এটা হবে না। তাহলে এই অঞ্চলের এর মানগুলো তুমি কি বলবা? -ইনফিনিটি থেকে -2√3 পর্যন্ত। এই অঞ্চলের মানগুলোকে 2√3 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেহেতু দুটোটাই একসাথে হচ্ছে, ইউনিয়ন করে দাও। এটা একটা সেট, এটা একটা সেট, যেহেতু দুটোটাই আনসার, সেটে সেটে কি হয়? যোগ করতে হলে কি দরকার? ইউনিয়ন দরকার। আনসার কত হবে? -ইনফিনিটি থেকে -2√3, 2√3 থেকে ইনফিনিটি।